গণমাধ্যম বলি বা সংবাদ মাধ্যম বলি বা সংবাদ উপস্থাপনা বলি, এখানে আসলে নারীরা কতটা নিরাপদ? এটার তো একটা মানে জাজ্জল্যমান উদাহরণ হচ্ছে আমি নিজে। কারণ আমি ডাইনোসর আমল থেকে কাজ করছি, কাজ করার পরিবেশ না থাকলে তো কাজ করতে পারতাম না একদমই। অনেকে ভয় পায় বা বাইরেও অনেক সমালোচনা হয় হ্যাঁ এটাকে। অবশ্যই, এবং যারা আসতে দিতে চান না, বিশেষ করে যারা গার্ডিয়ান, যারা আপনাদের সন্তানদের বা ফ্যামিলি মেম্বার, আমি অনেক ওয়াইফ দেখেছি, ইয়াং ওয়াইফ, যারা হয়তো ছোটবেলা থেকে কালচারাল মণ্ডলী বড় হয়েছে, তারা চায় সংবাদ উপস্থাপনায় আসতে, কিন্তু ফ্যামিলি থেকে দিতে চান না, যে না টেলিভিশন মিডিয়াটা ভালো না। হ্যাঁ, তো তাদের জন্য আমার একটাই কথা, আসলে ভালো মন্দ পুরোটাই হচ্ছে নিজের কাছে। যে লোভ যদি কম থাকে, যে না আমি কষ্ট করে যে জায়গাটা আর্ন করছি এটাই আমি ধরে রাখবো, এক লাফে আমি অনেক কিছু হবার জন্য কোনো বিসর্জন দিতে যাব না, এক কাপ কফিও না। তো সেখানে আসলে মিডিয়া কেন, কোনো সেক্টরের পরিবেশই খারাপ না। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে একজন বহুগুণে গুণান্বিত মানুষ উপস্থিত হয়েছেন। তিনি দীর্ঘ ২৬ বছর ধরে চ্যানেল আই, RTV, NTV, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং বাংলা ভিশনে কাজ করেছেন। তিনি একাধারে আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী, সংবাদ অনুষ্ঠান উপস্থাপক এবং প্রযোজক। বলছিলাম সঙ্গীতা খানের কথা। সঙ্গীতা খান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা এই আয়োজনটা একটু ঘরোয়া পরিবেশে গল্প করে থাকি, তো আমরা আপনার সেই শুরুটা থেকে শুরু করতে চাই। 1999 সাল, 90-এর দশক, তখন আপনি চ্যানেল আইয়ের যাত্রাও তখন প্রায় শুরু হয়। আপনার যাত্রাটাও সেখানে শুরু, একজন প্রোগ্রাম প্রেজেন্টার এবং প্রযোজক হিসেবে। সেই শুরুর গল্পটা জানতে চাই। ঠিক 1999 বা 2000, মানে হয় 99-এর একদম শেষের দিকে বা 2000-এর একদম গোড়ার দিকে, শুরুর দিকে, সরি। সেই সময়ে প্রথমে তো 21শে টেলিভিশন আসলো, এবং তারপর হচ্ছে চ্যানেল আইতে একটা দেখলাম যে রিক্রুটমেন্টের একটা অ্যাড যাচ্ছে, প্রমোশনাল যাচ্ছে। তো সেখানে চ্যানেল আইতে অডিশন দেবার আগে আমি অডিশন দিয়েছিলাম 21শে টেলিভিশনে। সেখানে আমি সংবাদ উপস্থাপক হিসেবে অডিশন দিই। একেবারে খুব কম সময়ের মধ্যেই আবার চ্যানেল আইতেও ডাক আসলো, সেখানেও দিলাম এবং সিলেক্টেড হলাম। এখনকার মতো তো আসলে তখনকার সময়টা আমি বলি যে প্রতিটা সময়ই কঠিন, কোনো সময়ই আসলে সহজ হয় না। সেই সময় আমাদের জন্য আমাদের মতো করে কঠিন ছিল। তো যাই হোক, সেই যুদ্ধ জয় করে যখন ঢুকলাম অডিশন দিয়ে, একই সাথে 21শে টেলিভিশন থেকে তখন ড্রাই রানের জন্য ডাকা হলো। কিন্তু একটা সমস্যা হলো, আমি 21শে টেলিভিশনে অডিশন দিয়েছিলাম নিউজ প্রেজেন্টারের জন্য, আর চ্যানেল আইতে ছিল অনুষ্ঠান উপস্থাপক। তখনও চ্যানেল আইতে নিউজের কোনো কিছু শুরু হয়নি। পরবর্তীতে 21শে টেলিভিশনে বলা হলো যে না, আপাতত 21শের দুপুরে আপনি কাজ শুরু করুন এবং পরবর্তীতে আমরা নিউজের জন্য নেব। আমি জানি না কেন, হয়তো আমার আল্লাহ তাআলা হয়তো এভাবেই চেয়েছেন, আমার জন্য যেটা ভালো মনে করেছেন। আমার কাছে মনে হলো যে না, আমি যেহেতু নিউজের জন্য এখানে অডিশন দিয়েছিলাম, যদিও লোভনীয় অফার, ওই সময় 21শে টেলিভিশনে চান্স পাওয়াটাই বিশাল ব্যাপার, আমার কাছে মনে হয়েছে না, যদি অনুষ্ঠানই করতে হয় তাহলে আমি চ্যানেল আইতে করবো। কারণ চ্যানেল আইয়ের যে অনুষ্ঠানের ধরন বা তাদের যে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো দেখতাম, বা ওখানকার পরিবেশটা আমার কেন জানি দূর থেকে দেখেও ভালো লাগতো এবং ভেতরে গিয়েও ভালো লেগেছে। তো ওখান থেকে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে আমার প্রথম যাত্রা। প্রথম 2 বছর আমি ওখানে, প্রথম বছর অনুষ্ঠান উপস্থাপক হিসেবে ছিলাম। পরবর্তী বছরে তারা নিউজের চিন্তা ভাবনা করে এবং ইন হাউস থেকে যে কয়জনকে সিলেক্ট করা হয় তার মধ্যে আমি একজন। আপনি তো অনুষ্ঠান প্রযোজক হিসেবেও কাজ করেছেন চ্যানেল আইতে। হ্যাঁ, অনুষ্ঠান প্রযোজক হিসেবে 2 বছর পরে আমি পাকাপাকিভাবে, মানে চ্যানেল আইয়ের একজন প্রযোজক হিসেবে কাজ করি। আর চ্যানেল আইতে যখন আমি ঢুকি, তখনই আমার বাইরে থেকে আমার একটা প্রোডাকশন ওখানে আমি একই সময় আমি ওখানে ইয়ে করি, অন এয়ার যায় ওখানে। সেখান থেকে সাগর ভাই দেখেছিলেন যে না, আমি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি যেহেতু প্রোডাকশন আমার আগ্রহ আছে এবং আমি নিজে প্রোডাকশন করেছি, সেটা দেখে উনিই বলেছেন যে প্রোডাকশনে জয়েন করার ব্যাপারে চিন্তা করো। শুরুতে তো আপনি 3টা প্রোগ্রাম করতেন, শুভ সকাল, শুভরাত্রি এবং দিন প্রতিদিন। এই 3টা প্রোগ্রামের ধরন সম্পর্কে একটু জানতে চাই,
কিভাবে হতো এই প্রোগ্রামগুলো? এটা হচ্ছে আমরা যেগুলোতে উপস্থাপনা করতাম, এখনও অনেক চ্যানেলেই হয়, যেটা যে প্রতিদিনের প্রাত্যহিক যে বিষয়গুলো নিয়ে সারাদিনে ঢাকাতে এবং সারা বাংলাদেশে কি কি সাংস্কৃতিক ঘটনা ঘটলো, এটা অনেকটাই ইনফো এন্টারটেইনমেন্ট টাইপের, তবে সাংস্কৃতিক খবরের উপরেই এগুলোর বেসগুলো থাকতো। যে আজকে ইভেন সারাদিনে সকালে যেটা ছিল দিন প্রতিদিন, সেটাতে ছিল যে আজকে ঢাকায় কখন কয়টায় কোন ট্রেন ছাড়বে, প্লেনের সময়সূচি, এগুলো পাশাপাশি কোথায় কোন অনুষ্ঠানগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো। একটা যেত হচ্ছে সকালে দিন প্রতিদিন, আর একটা হচ্ছে সন্ধ্যায় শুভ সন্ধ্যা, অলমোস্ট কাছাকাছি এদের প্যাটার্নগুলো, আর শুভরাত্রি, এগুলো প্রতিদিনই যেত। আমরা অল্টারনেট করে করে করতাম, মানে আজকে যদি আমি রাতেরটা করলাম, পরের দিন হয়তো আবার দিনেরটা পড়তো এভাবে। আপনার প্রযোজনায় চ্যানেল আইতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান চালু হয় 2003 সালে, তারকা কথন নামে। সেই অনুষ্ঠানটি প্রতিদিনকার লাইভ, এবং সেখানে তারকারা অতিথি হয়ে আসেন, এবং এখন 2026 সাল, এখন পর্যন্ত সেই অনুষ্ঠানটা চলমান রয়েছে। এই তারকা কথন অনুষ্ঠান আপনার পরিকল্পনায় হয়, এই কিভাবে এই পরিকল্পনাটা আপনার মাথায় আসলে, সেই সময়কার গল্পটা একটু বলবেন? আসলে আমার শুরুর দিককার গল্প বলতে গেলেই তো গল্পের সাথে সাথে আমার যে শিক্ষাগুরু যাদের কাছ থেকে আমি শিখেছি, জেনেছি এবং প্রচণ্ড রকমের অনুপ্রাণিত হয়েছে, সেই নামগুলো চলেই আসবে। সেখানে অবশ্যই ফরিদুর রেজা সাগর, চ্যানেলের যিনি আমার গুরু, আমার মেন্টর সব কিছুই ছিলেন, এবং শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যার, ওনাদের দুজনের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। দুইটা সেক্টরে, একটা হচ্ছে শাইখ সিরাজ স্যারের কাছে হচ্ছে আমার নিউজের এবং প্রেজেন্টেশনের ট্রেনিং, যতটুকু ওখানে উনি পেরেছেন আমাদেরকে ট্রেন্ড আপ করেছেন। আর ফরিদুর রেজা সাগর ভাইয়ের কথা আসলে আমার জীবনে এত বড় একটা জায়গা নিয়ে আছে যে আমি প্রচণ্ড রকমের কাজ পাগল মানুষ, এবং আমার বাবাও আমাকে এইভাবেই তৈরি করেছে ছোটোবেলা থেকে, যে কাজের কোনো ছেলে মেয়ে হয় না, যা ছেলে পারে তা মেয়েও পারে। হ্যাঁ, কিছু চারিত্রিক এবং শারীরিক বৈশিষ্ট্যের বাইরে সৃষ্টিকর্তা দুজনকে একই রকমভাবে বুদ্ধি, বিবেচনা, সব কিছু শক্তি দিয়ে পাঠিয়েছে। তো সেই জায়গা থেকে উনি আমাকে প্রচণ্ড রকমের, উনি যখন দেখতেন যে উনি আমাকে একটা অনুষ্ঠান করতে বললে আমি 5টা অনুষ্ঠানের আইডিয়া দেই, হঠাৎ করে একদিন উনি আমাকে বললেন যে সঙ্গীতা, দুপুরের চাঁদটা কেউ দেখে না, দুপুরবেলার চাঁদটা একদমই ডাল যায় এবং সেখানে কোনো স্পন্সারও পাওয়া যায় না, কি করা যায়? তো বলা মাত্রই আমার কাছে মনে হলো প্রথমে যে দুপুরবেলার আমাদের দর্শক কারা? দুপুরবেলায় কিন্তু যারা ছেলে মানুষ, পুরুষ মানুষ, তারা অফিসে থাকে, যারা বাড়ির ছোট সদস্য তারা স্কুল কলেজে যায়, এবং একমাত্র দর্শক তখন থাকে কিন্তু মহিলারা। তাহলে মহিলারা যেটাতে ইন্টারেস্ট পাবে এমন কিছু প্ল্যান করতে হবে। প্রথমে আমি প্ল্যান করলাম যে আমরা মহিলারা যেসব জিনিস দরকার লাগে, হয়তো একটু সাজগোজের টিপস, একটু রান্নার টিপস, তারপর একটু চিকিৎসা বিষয়ের বিভিন্ন সেক্টর থেকে ডক্টর আসতেন, বা মেকআপের যারা তারা আসতেন, তার সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো যে না, এটা তো সবাই দেয়, তাহলে এক্সট্রা চমকটা কোথায় থাকে? তো সে পর্যন্ত আমি জানি না এখনও এখন হয়তো হয় বাংলাদেশে, তখন পর্যন্ত প্রতিদিন একটা লাইভ টেলিকাস্ট, লাইভ সেলিব্রিটি টক শো এবং ফোন ইন, যেখানে দর্শক ফোনে সরাসরি সেলিব্রিটির সাথে কথা বলতে পারবে, এবং প্রতিদিন, যেহেতু শুধু শুক্রবারটা আমরা যেহেতু দুপুর জুম্মার সময়, ওইটা বাদ দিয়ে সপ্তাহে 6 দিন, এটা তখন পর্যন্ত আর কোনো চ্যানেলে হয়নি। আমার কাছে মনে হলো এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হতে পারে, কারণ যারা এই বোকা বাক্সে কাজ করে, সেটা বড় পর্দায় হোক আর আমাদের টেলিভিশনে হোক, রেডিওতে হোক, তাদের প্রতি সাধারণ মানুষের ভীষণ কৌতূহল থাকে। কিন্তু তখন পর্যন্ত কিন্তু তারা, ফেসবুক ছিল না, তারা ধরাছোঁয়ার অনেক বাইরে। এই যে অল্প একটু সময় তাদের সঙ্গে ফোনে কানেক্টেড হতে পারা, কথা বলতে পারা, ওই সময় ভীষণ সাড়া জাগিয়েছিল, এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত অনুষ্ঠানটা চলছে। আমি যতদিন ছিলাম আমি আপনি কি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন? না, ওটা টোটাল, ওটা আমার ব্রেন চাইল্ড, আমার বেবি, এবং ওটার ক্যামেরার পেছনে আমি থাকতাম, এবং সেখানে আমার হাতে তৈরি অনেক প্রেজেন্টার ওখানে আমার তৈরি করতে ভালো লাগতো, কারণ নিজে প্রেজেন্টেশনের বাইরে আমার সবসময় কেন যেন শিখানোর একটা ভীষণ রকমের আমি আনন্দ পাই। যতটুকুন জানি মনে হয় কারোর মধ্যে রেখে যেতে পারলে এটাতেই সার্থকতা। আপনার কি মনে আছে প্রথম দিনের অতিথি কে ছিলেন? প্রথম দিনের অতিথি এই মুহূর্তে মনে নেই, তবে প্রথম দিনের অতিথি খুব সম্ভবত সাবিনা আপা ছিলেন, অথবা হুমায়ুন ফরিদি, এরকম কেউ হবে, কারণ আমরা চেয়েছিলাম প্রথম দিনটাই যেন একটা খুব জাঁকজমকভাবে যেন শুরু করতে পারি।
আপনি আরও একটি প্রোগ্রাম পরিকল্পনা করেছিলেন সেখানে, যে আধুনিক সুপার শপের যাত্রা যখন শুরু হয়, মানুষ কিন্তু তখন অভ্যস্ত ছিল না। এখন যেমন সবাই অনেকেই চেষ্টা করেন যে বাজারে যাবে কাদামাটি বাড়িয়ে, সেখানে সুপার শপে বাজার করতে একটু আরামদায়ক এসির মধ্যে বাজার করা, সেই সময় অভ্যস্ত ছিল না, একটু বেশি খরচ, আবার ভ্যাট ট্যাক্সও কাটে। তো এই সুপার শপটাকে আপনি আপনার প্রোগ্রামের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিলেন যে না, এটা আসলে এতটা খরচ বেশিও না, আতঙ্কের কিছু না, বরঞ্চ আরামের। হ্যাঁ, আরামের। সেই কিভাবে শুরু হলো সেটা, এই প্ল্যানটা আপনার মাথায় কিভাবে আসলো? অনুষ্ঠান প্রযোজনা করতে আমার যেটা মজা লাগতো যে অনেকে হয়তো স্পন্সর চিন্তা করে অনুষ্ঠানের নির্মাণটা পরিকল্পনা করে, যে আমি এই কী ধরনের প্রোগ্রাম তৈরি করলে কী ধরনের স্পন্সর পাবো। আর আমার যেটা চ্যানেল আইতে স্বাধীনতা ছিল, আমি যা খুশি ভাবতে পারতাম, আমি যা কিছু পরিকল্পনা করতে পারতাম, সেটা যদি মানসম্মত মনে হতো তাহলে ওই স্পন্সরের চিন্তাটা তো আমার ছিল না। আমার কাজ ছিল ক্রিয়েটিভ লাইনে হচ্ছে সেটাকে জন্ম দেয়া, সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা। তো এটারও একটা মজার হিস্ট্রি আছে। তখন বাংলাদেশে, আমি নাম ধরেই বলি যেহেতু ওটা অনুষ্ঠানটাই ছিল, হ্যাঁ, এবং অনুষ্ঠানটা ছিল আগোরা শপিং গাইড। তো আমি আগোরা যখন প্রথম সুপারস্টোর হলো, আমি প্রথম সেখানে হচ্ছে প্রথম দিন থেকে, আমি প্রথম দিনের কাস্টমার, সেখানে আমি বাজার করতে যেতাম বাসার। কিন্তু আমি দেখতাম যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের অনেকেই ভয় পায়। কেন? যে ওরে বাবা, এসির মধ্যে ট্রলি ঠেলে বিদেশিদের মতো করে ওখানে বাজার করব, তা তো অনেক ঢের বেশি টাকা নেবে। কিন্তু আমি যখন নিজে বাজার করতে গেলাম, আমি দেখলাম যে না, খুব বেশি একেবারে পার্থক্য নেই, হার্ডলি হয়তো 20, 30, 40 টাকা এদিক ওদিক হয়। তো তখন আমার মাথায় আসলো যে এটা তো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে, যে এই যে বাংলাদেশের লাইফস্টাইলকে আরেকটু আপগ্রেডেড করা, এই মেসেজটা তো মানুষ ভয়ের চোটে ভিতরে ঢুকে নিতে পারছে না, যে গেলেই তো টাকা খসে যাবে। তখন আমার কাছে সেই আবার আমি সাগর ভাইয়ের শরণাপন্ন হলাম। আমি বললাম যে বস, বাংলাদেশে প্রথম সুপার স্টোর এসছে, এবং এটাতে কিন্তু বাজার সদাই করে খুব আরাম, কিন্তু অনেকেই যেতে চায় না। আমরা কি এমন কোনো কিছু করতে পারি? আমি জানি না, আমার মাথায় উদ্ভট এইসব আইডিয়া কোথা থেকে আসতো। এখন মনে হয় যে যখন পিছনের দিকে তাকাই, আমার থেকে জুনিয়র যারা তাদেরকে দেখি, তখন আমি আমার নিজের ওই বয়সটাকে, ওই বয়সের ক্রিয়েটিভিটিগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করি, যে এই ধরনের চিন্তা সাধারণত আসে না। আমরা আসলে এক ধরনের চিন্তা করি, যে একটা হয়তো নাচের প্রোগ্রাম, একটা গানের প্রোগ্রাম, একটা কবিতার প্রোগ্রাম, এর বাইরে যে এই ধরনের কোনো প্রোগ্রাম হয়, এটা আসলে হয়েছেও কারণ পূর্ণ স্বাধীনতাটা আমাকে চ্যানেলাই দিয়েছিল। তখন আমি বললাম যে আমরা কি আগোরার ভেতরে এমন কোনো একটা কিছু করতে পারি, একটা গেম শো টাইপের, যেখানে আগোরায় যে তাদের যে সামগ্রীগুলো থাকে সেটা নিয়ে আমরা গেমসগুলো করব, এবং ওখানে যারা কাস্টমার আসে তারা পার্টিসিপেট করবে। এতে দুটা জিনিস হলো। প্রথমত হচ্ছে রহিম আফরোজ ভীষণ রকমের পছন্দ করলেন তাদের, যেহেতু আগোরা হচ্ছে রহিম আফরোজের, আইডিয়াটা তাদের ভীষণ পছন্দ হলো, যে তাদের মার্কেটিং হলো, এবং তাদের যে কাস্টমার তারা খুব ইন্টারেস্ট নেওয়া শুরু করলো। কারণ সাধারণ যারা দর্শক বা যারা হচ্ছে এই যে কাস্টমার যারা, তারা কিন্তু টেলিভিশনে আসার সুযোগ পান না। এই যে বাজারও করতে পারছে, মজার খেলা খেলতে পারছে, গিফট পাচ্ছে, এবং প্রতি বৃহস্পতিবার বা রবিবার টেলিভিশনও তাদের দেখা যাচ্ছে। এবং তাদের, আমার যে কত হাজার কাস্টমারের কাছে আমার ফোন নাম্বার দিতে হয়েছে যে আপা টেলিকাস্টটা কবে হবে, আমি একটু জেনে নিব। তো এই যে একটা অভিনব একটা পরিকল্পনা, সেটার বাস্তবায়ন করতে পারা এবং দর্শকদের কাছ থেকে এটার এত একটা রিপারকেশন পাওয়া, এই সব মিলে হচ্ছে নিজেও সমৃদ্ধ হয়েছি, এবং আমার মনে হয় আমার দ্বারা যেখানে যখন কাজ করেছি কিছুটা হলো দিয়ে রেখে আসতে পেরেছি। চ্যানেলে যখন শুরুতে নিউজ শুরু করে তখন অ্যাজ লাইভ নিউজ যেত, এবং সেটা 2001 সালে এসে লাইভ নিউজ শুরু হলো, এবং সেই লাইভ নিউজ প্রথম নিউজটা আপনি পড়েছিলেন। হ্যাঁ, কেমন লেগেছিল? কেমন লেগেছিল আসলে এটা বলতে গেলে, এটা যারা হঠাৎ করে আমরা যখন প্রথমে ঢুকি, ছোট ছোট নিউজ পড়ি, সেখান থেকে প্রথম বলা নেই কওয়া নেই যদি প্রাইম টাইমের কোনো নিউজ প্রেজেন্টার ফেইল করে, তখন যদি একজন জুনিয়র নিউজ প্রেজেন্টারকে বসিয়ে দেওয়া হয়, তখন কেমন লাগবে? তখন কিন্তু আর ওই কেমন লাগছে বোঝার শক্তি নাই, মানে ওই সময়ে তড়ি পার করতে হবে, সেটা হচ্ছে কথা। এটা কেন বলছি? কারণ আমাদের ওই দিনও অ্যাজ লাইভ যাওয়ার কথা ছিল। আমরা জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম যে আমরা 7 দিনের মধ্যে আমরা লাইভে যাব। তার আগে আমরা আধা ঘন্টা আগে রেকর্ড হতো এবং সেটা যেত। তো আমরা সেটার জন্য আমাদের প্রিপারেশন নিতে আরও আগে যেতে হতো, যেহেতু আধা ঘন্টা আগে রেকর্ড হতো। তা আমি রেডি হচ্ছি, হঠাৎ করে সাগর ভাই এসে বললেন যে
আচ্ছা আমরা আজকে থেকে লাইভে গেলে কেমন হয়, এবং উনি মানুষটাই এরকম ছিলেন, ধুমধাম করে উনি খুব জায়গায় দাঁড়িয়ে ডিসিশন নিয়ে নিতেন, ভীষণ স্পোর্টি ছিলেন বলছি কারণ আমি যেহেতু চ্যানেল আইতে নাই, সেই কারণে ওনার সান্নিধ্যে এখন নাই, সে কারণে। তো হঠাৎ করে এসে বললেন যে আজকে থেকে করলে কেমন হয়। আমি আমার ছোট যারা, তোরা যারা আছিস, আমি সরি তুই করে বলে ফেললাম, আমরা আসলে ঘরোয়াভাবে আমরা ভাই বোনের মতো করেই কথা বলি। আমি আমার জুনিয়র যারা, তাদের জন্য একটা ছোট্ট মেসেজ দিতে চাই এখানে, যে আমার এই দিনের নিউজ পড়াটা ওই সময় হঠাৎ করে যখন সাগর ভাই এসে বললেন যে সঙ্গীতা পড়তে পারবা না, ফ্র্যাকশন অফ সেকেন্ড, আমার মনে হয় জাস্ট মানে 1 সেকেন্ড সময়ও লাগেনি ভাবতে, যে ওখানে তো আমরা সবাই মোটামুটি কিন্তু একই রকম কোয়ালিটি, সবাই ভালো পড়ে। আমার 1 সেকেন্ড সময় লাগেনি ভাবতে যে আমি যদি একবার এখানে বলি যে না বস, হ্যাঁ হঠাৎ লাইভ, আমার সাবস্টিটিউট কিন্তু আরও 10 জন দাঁড়ানো। সো আল্লাহ তাআলা কিছু সময়, কিছু স্কোপ এভাবে হঠাৎ করে দেন, এবং হঠাৎ করেই হয়তো ডিসিশনগুলো নিতে হয়। তো আমি জাস্ট, আমার তখন মনে হয়েছে আমি যেহেতু স্টেজ পারফর্ম করে বড় হয়েছে, আমি ছোট থেকেই আমি কালচারালি বড় হয়েছি, প্রচুর আমার স্টেজে নাচ গান মঞ্চ নাটক এগুলো আবৃত্তি করে বড় হয়েছে। তো 10,000 মানুষের সামনে যদি আমি স্টেজে দাঁড়িয়ে আমি পারফর্ম করতে পারি, উপস্থাপনা করতে পারি, আর এখানে তো একটা ক্যামেরা, এখানে ভুল হলেও তো ক্যামেরা দৌড়ে আমাকে মারতে আসবে না, ডিম ছুড়বে না, তো সমস্যা কি। তো বিসমিল্লাহ বলে বললাম যে হ্যাঁ বস পারবো, কোনো সমস্যা নেই। তো এখানেও আরেকটা খুব দারুণ একটা আমার অভিজ্ঞতা কাজে দিয়েছে, যেটা যদি সময় থাকে একটু বলি। আমি সব আমার স্টুডেন্টদেরকে বলি, আমার ছোট ভাই বোন যারা নিউজ পড়ে তাদেরকে বলি যে আসলে যে কোনো কিছু প্র্যাকটিস 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 এবং প্রশিক্ষণ, এই দুটার কোনো বিকল্প হয় না। এই প্রথম দিনের নিউজটাতে আমি যে নিজে নিজে কিছু জিনিস আমি প্র্যাকটিস করে রেখেছিলাম, সেটা যে কত দূর আমাকে সাহায্য করেছে এটা বলে শেষ করা যাবে না। যারা নতুন নিউজ প্রেজেন্টার আসবে বা এখনও যারা জুনিয়র আছে, তাদেরকেও আমি বলবো যে এই ফর্মুলাগুলো যদি প্র্যাকটিস করলে অনেক বড় বড় নিউজের যে ডিজাস্টারগুলো হয় সেখান থেকে উতরে উঠা যায় সহজে। যেমন আমি 21শে টেলিভিশন, তখন নিউজ শুরু হয়েছে, আমি 21শে টেলিভিশনের আমি লিসা আপার খুব ভক্ত, সামিয়া জামান। তো আমি ওনাদের সবার নিউজ দেখতাম, দেখার পাশাপাশি আমি খুব মনোযোগ দিয়ে আরও যেটা দেখতাম, আমি কপি করতে চাইতাম না, যে কখনো আমি আরেকজন সামিয়া জামান হতে চাইনি, যে তাহলে আমার আইডেন্টিটি তৈরি হবে না। কিন্তু আমি যেটা দেখতাম যে নিউজের ডিজাস্টারগুলো ওনারা কীভাবে ট্যাকল করেন। লাইভ নিউজে যখন হঠাৎ করে কোনো একটা রিপোর্ট যাচ্ছে না, তখন উনি কী বলেন, কারণ ওই সময় পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমাদের নিউজ ইনস্টিটিউট সেভাবে গড়ে ওঠেনি, নিমকো ছাড়া সেইভাবে কোনো ইনস্টিটিউট ছিল না। তো আমার আসলে নিমকোর থেকে যতগুলো মানে ট্রেনিং নিয়েছি আমি, এটা তো চ্যানেল আইতে জয়েন করার আগেই, চ্যানেল আইতে জয়েন করার আগের কথা না, আমি বলছি যে নিউজ শুরু হওয়ার যখন হবে, এই 1 বছর ধরে আমরা জানছি, তখন মাথায় ঢুকে গেল নিউজ, কারণ আমার বাবা ভীষণ রকমের চাইতেন যে আমি নিউজ প্রেজেন্টেশনে আসি। তো তখন থেকে আমার কথা হচ্ছে যে আমি তো এখানে একটা প্রতিযোগিতা থাকবে, সবাই তো দেখতে ভালো, সবাই ভালো পড়ে, সবার উচ্চারণ ভালো, তাহলে আমি কোথায় আলাদা, আমাকে কেন নেবে, তাহলে আমার কিছু বৈশিষ্ট্য তো তৈরি করতে হবে। সো আমি নিজেকে সেইভাবে তৈরি করেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্টগুলো কি করে হয়, একটা রিপোর্ট গেল না তখন কি বলে, বিরতির সময় বিরতি গেল না তখন কি বলে, লাইভে হঠাৎ করে কথা বলতে বলতে রিপোর্টার ভ্যানিশ হয়ে গেল তখন কি বলে। তো প্রথম দিনে যেটা হয়, যে কোনো চ্যানেলেরই প্রথম দিনের টেলিকাস্টে অনেক ভয় থাকে, অনেক রকমের টেনশন এবং অনেক রকমের ডিজাস্টারও হতে পারে, উত্তেজনা কাজ করে। হ্যাঁ, এবং যেহেতু চ্যানেল আয়ের ওই সময় তো আমরা একেবারেই এখনকার যেমন এই জেনারেশনে যত চ্যানেলে যারা প্রডিউসার কাজ করে, তারা কিন্তু সেই চ্যানেল আই, টিভি, এটিএন বিভিন্ন জায়গা থেকে তৈরি হতে 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 এই পর্যন্ত এসছে, আর তখন ওখানে সবাই নতুন, সো ডিজাস্টার হওয়াটাই স্বাভাবিক। তো প্রথম দিনের প্রথম লাইভ নিউজে একাধারে অনেকগুলো ডিজাস্টার হয়, এবং যেহেতু আমি এই জিনিসগুলো প্র্যাকটিস করা ছিল আমার, এবং আরও একটা মজার বিষয় হচ্ছে তখন কিন্তু আমাদের টক ব্যাক ছিল না। আচ্ছা, হ্যাঁ, তখন হচ্ছে দূরে হচ্ছে প্রডিউসার বসা থাকতেন এবং তিনি ইশারা করতেন যখন প্রয়োজন হতো। তখন অটোকিউ ছিল, অটোকিউ ছিল, বাট অটোকিউটা হচ্ছে খুব মানে বাইরে থেকে আনা তা না, বাইরের থেকে দেখে এটা বাংলাদেশে এখানকার আমাদের যে ইঞ্জিনিয়ার ছিলেন ওখানে, তিনি এখানে তৈরি করেছেন দেশীয় কারিগরি সহযোগিতা নিয়ে, এবং ওটা ফুললি অটোকিউ। পার্থক্য ছিল এটা আমাদেরকে হ্যান্ডেল করতে হতো না, প্যাডেল বা অন্য আরেকজন এটা কন্ট্রোল করতো। তো যে কারণে টক ব্যাক যেহেতু ছিল না, এখন এই ডিজাস্টারগুলো তো প্রডিউসার আমাকে বলতেও পারছে না যে তখন কি করব, এবং ওনার নিজেরও আইডিয়া নেই।
কারণ উনি নিজে কিন্তু প্রোডাকশনের ট্রেনিংটা দিয়েছে যে লাইভ নিউজে জুম কিভাবে কখন করব, কখন জুম আউট করব, কখন কোনটা মানে যেটা হচ্ছে ক্যামেরার সেক্টরটা বা নিউজের কখন প্রেজেন্টারকে থামতে বলবো সেগুলো। আমি আমার নিজ দায়িত্বে যেহেতু আমি জানি, আমি যখন যখন যে ডিজাস্টারটা হয়েছে আমি সেটা তখন বলে নিয়েছি। দর্শক যান্ত্রিক ত্রুটির জন্য আমরা একটু অপেক্ষা করছি। এটা যে একটা কী পরিমাণ রিলিফ, আমি নিজে প্রডিউসার, আমি জানি লাইভে যখন প্রেজেন্টার নিজে খুব কনফিডেন্ট থাকে এবং সেই সময়টাকে সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারে, ইটস আ গ্রেট রিলিফ ফর দ্য প্রডিউসার। তো যে কারণে আমার লাইভ নিউজের ডিজাস্টারগুলো দর্শক বোঝেনি ততটা, কিন্তু ঠিক তার পরপরই আবার 9টা নিউজটাও লাইভ ছিল। তখন যিনি প্রেজেন্টার ছিলেন তার তো আর এই জিনিসগুলো উনি বুঝতে পারে নাই যে এই জিনিসেরও ট্রেনিংয়ের দরকার আছে, তো উনি ম্যানেজ করতে পারেনি। সো দিস ইজ দ্য ডিফারেন্স, যে একই সময়ে একই দিনে দুইটা লাইভ নিউজ, প্র্যাকটিস, পরিকল্পনা এবং নিজেকে তৈরি করে বসলে কি হয় এবং না করে বসলে কি ঝামেলায় পড়তে হয়। ওই সময় আপনার সাথে সহকর্মী কারা ছিল প্রেজেন্টার? আমার সাথে ওই সময়ের আমি যদি একদম শুরু থেকে বলি, মানে একটু শুরু থেকে নিউজেরও জানতে চাই, আগের, হ্যাঁ, নিউজের আগে দুইটা সেক্টর ছিল আমাদের, যেহেতু শুধু অনুষ্ঠান উপস্থাপনা ছিল সেটা দুই ধরনের। একটা হচ্ছে ভিজে, যেটাও হচ্ছে চ্যানেল আই বাংলাদেশে প্রথম আনে একটা কনসেপ্ট, যেমন আরজে হয় রেডিও জকি, সেটা হচ্ছে ভিডিও জকি। ওই পার্টটাতে তখন ছিল হচ্ছে ফিমা আপু, তারপর মিশু রহমান, ফিমা আপুর হাজব্যান্ড শাওন ভাই, খুব সম্ভবত গাউসুল আজম শাওন, বা উনি এখন তো সবাই চেনেন ওনাকে, মেকার। তারপর অপু মাহফুজ, তারপর রুমা বলে একটা মেয়ে ছিল, পরে চলে গিয়েছে বাইরে। আর আমরা যারা অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম, আমাদের সাথে আমি, রীতা চৌধুরী, আমাদের রীতা আপা, তারপর উর্মি নামে একটা মেয়ে ছিল, ও এখন দেশের বাইরে থাকে। তারপর আর কে ছিল, দোলন ভাই ছিলেন, উনিও চলে গেছেন বাইরে। এরা হচ্ছে অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ একদম উপস্থাপনায় কারা ছিলেন? আর তারপরে যখন সংবাদ উপস্থাপনা শুরু হলো তখন বাইরে থেকে আমরা ইনহাউস থেকে আমি, মিশু, আমরা জয়েন করি। দোলন ভাই ওয়েটিং লিস্টে ছিলেন, একদম সাথে সাথে জয়েন হয়নি। অপু মাহফুজ এরা তখন হচ্ছে মানে ভিজে থেকে শুধু মিশু তখন আসলো নিউজের জন্য। আর বাইরে থেকে ছিলেন হচ্ছে সাইদুর ভাই, আমাদের সাইদুর ভাই, আমাদের সবার গুরুজন। তারপর শাহানারা লিপি, আর হচ্ছে এখনও বাংলা ভিশন, শাহানারা লিপি এখন নিউজ পড়ে না, বাংলা ভিশনে আছে আমাদের রওশন কবির। তারপর আসে হচ্ছে ফারজানা করিম, আমাদের পরের ব্যাচে, নাতাশা, এনকে নাতাশা, আর কে ছিল, আর সবার নাম এখন এই মুহূর্তে মনে করতে পারছি। সাইদ ভাইকে এর আগেও কোথাও নিউজ পড়তেন? মানে তখন তো সাইদ ইটিভি ভাই আর বিটিভি ছাড়া তো। রেডিওতে সম্ভবত পড়তেন, আচ্ছা। বাট টেলিভিশনে তো আসলে এর আগে ডিজিটাল টেলিভিশন তো আসলেই তো 21 এবং চ্যানেল আই এটিএন, মানে এর আগের আর ডিজিটালের বিটিভি ইতিহাস আর বাংলাদেশ কারণ নাই। বেতার ছাড়া তো আর কোনো টেলিভিশন ছিল না। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি 2006 সালে চ্যানেলে ছেড়ে দিলেন এবং জয়েন করলেন আরটিভিতে। তখন আরটিভিরও যাত্রা শুরু হয়নি, তার আগে আপনি আরটিভিতে জয়েন করেন। প্রথমে আপনি নিউজ বিভাগের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে জয়েন করেন এবং পরবর্তীতে প্রোগ্রাম বিভাগের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। ওই সময়টা শুরুর জার্নিটা কেমন ছিল? নিজে হাতে তো চ্যানেলটাকে গড়ে তুলেছেন। হ্যাঁ, এটা কি যে একটা ভালো লাগার না, যে যেই চ্যানেলেই গিয়েছি ম্যাক্সিমাম চ্যানেলেই হচ্ছে যে একদম শুরু, নিউবর্ন। আমি যখন চ্যানেল আইতে ঢুকি তখনও চ্যানেলের মনে হয় 6-7 মাস 8 মাস এরকম অনিয়ারের বয়স, মানে নিউজের তো একদমই আগে। দেন আরটিভিতে যখন জয়েন করি তখন আরটিভিতে মাত্র তখন পেরেক ঠুকছে, কোনো মানে রুম বা স্টুডিও কিছুই তখনও তৈরি হয়ে সারেনি সেই সময়। ওইটা একটা অন্য রকম একটা, একদম প্রথম দিন যে অনিয়ার হচ্ছে, এতদিনের আমাদের যে সবাই মিলে পরিশ্রম, সেটা যে সেই স্টিংটা এখনও আমার কানে বাজে। তো আমি ওখানে জয়েন করেছিলাম সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে, ওদের পদবি ছিল লিড নিউজ প্রেজেন্টার। এবং একাধারে তারাই তখন অফার করে যে আপনি যেহেতু সিনিয়র প্রডিউসার হিসেবে চ্যানেল আইতে ছিলেন, আপনি এখানে জয়েন করেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে। তো এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে প্রথমে আমি জয়েন করি। ওখানে আসলে যে একদম শুরুতে যেটা হয়, শুরুতে তো একটু হচপচ থাকে একটা চ্যানেলের। তো প্রথমে একদমই, কারণ তখন কিছুই নাই, মানে কোনো রকমে একটু টেবিল চেয়ার আছে, দু একটা রুম হয়েছে ওরকম জায়গা, চেয়ারম্যান স্যারের রুমটা ছিল। তো তখন আমি নিউজের এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে প্রথমে জয়েন করি। আমার পরে প্রেজেন্টার হিসেবে জয়েন করে নাতাশা, এনকে নাতাশা। তারপরে আসেন হচ্ছে কাউসার মাহমুদ ভাই, সাথে তার একটা টিম নিয়ে আসেন।
তো তখন আমার কাছে আমার যেহেতু প্রোডাকশন হচ্ছে আমি একটু ক্রিয়েটিভ যে কোনো প্রোডাকশনের প্রতি আমার ভীষণ আগ্রহ। নিউজটা পড়ি সেটা নিউজের আগ্রহের জায়গা থেকে, কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে মানে নিউজের এই স্টুডিও ভিত্তিক প্রোডাকশনের থেকে আমার আউটডোর প্রোডাকশন বা একটু ক্রিয়েটিভ যে প্রোডাকশন সেগুলোর দিকে আগ্রহ বেশি। সেখানে আসলে নিজের মাথাটা খাটানো যায়, আর এগুলো তো হচ্ছে মানে দায়িত্ব, চাপিয়ে দেওয়া যে দায়িত্বগুলো। তো তখন আমি নিজে বলি যে না, আমি আসলে প্রোগ্রাম সেক্টরে কাজ করতে চাই। তো খুব বেশি দিন যে কাজ করতে পেরেছি তা না, কারণ 2006-এ তখন আমি কনসিভ করি। তো মোটামুটি 7 মাসের মতো ওখানে আমি 2টা পদেই ছিলাম। পরবর্তীতে আমি নিউজটা ছিল, মাতৃত্বকালীন ছুটির পরে আবার নিউজে ব্যাক করি, বাট এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আর আমি জয়েন করিনি। শুধু প্রেজেন্টার হিসেবে তখন জয়েন করেন। আরটিভির যখন শুরু হয় তখন যাদের আপনি এবং কাউসার ভাই মিলে প্রশিক্ষণ দিয়েছিলেন, হাসান শাহরিয়ার কল্লোল, মাহবুব হাসান, সীমা খান, এই যে নাতাশা আপনাদের যে আপনাদের হাত ধরে যারা আসলো ইন্ডাস্ট্রিতে এবং তারা এখন তারকা প্রেজেন্টার, আপনার কেমন লাগে? ওমা, কি ভীষণ ভালো লাগে। মাহবুব ভাই নিজেও কিছুদিন আগে আপনার সাথে একটা ছবি শেয়ার করে ফেসবুকে। ওরা তো আসলে একদম পিঠাপিঠি মানে না হলেও খুব মানে কতই হবে আমাদের থেকে, যে অনেক ডিস্টেন্স তা না, মানে বাচ্চার বয়সী তো না, তাই না? ভাই, ছোট ভাই বোন ওরা, কিন্তু এই যে নিজের হাতে তৈরি করা, এটা না নিজের একদম মনে হয় নিজের সন্তান। মানে তাদেরকে যখন স্ক্রিনে দেখি তাদের কার কত বয়স সেটা মনে থাকে না, মনে হয় আহারে আমার মাহবুব, হ্যাঁ আমার কল্লোল, আমার অঙ্কন, সীমা, তারপর নাজনীন এনটিভিতে আছে, মিতা আছে, আরও অনেকে, 71-এ ছিল 2 জন। তো অনেক, ওই ব্যাচটা বিশাল বড় ছিল, 30 জনের একটা ব্যাচ ছিল। সেখান থেকে ট্রেন্ড আপ করতে 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 আমরা মনে হয় 14 জনকে আমরা ফাইনালি সিলেক্ট করি। তো এরা হচ্ছে আত্মার খুব কাছের, মানে একদম নিজের হাতে গড়া, এবং আমার ইনস্টিটিউট থেকেও যারা কোর্স করে বের হয়েছে এরা আমার কাছে একেবারে মনে হয় নিজের বেবির মতো লাগে। আপনি 2009 সালে আরটিভি ছেড়ে জয়েন করলেন এনটিভিতে, মানে এনটিভিতে কেন গেলেন? সেটাই, একই বিল্ডিংয়ে আরটিভি এবং এনটিভি কেন গেলাম হচ্ছে আসলে আমরা যেই চ্যানেলগুলোতে চাকরি করি সবাই আমরা জানি এটা তো আমাদের চাকরি, প্রফেশন। আমরা আসলে দেখি কোথায় পরিবেশটা ভালো এবং কোথায় আমাদের স্যালারিটা ভালো হবে। এবং আমি যতটুকু জানি আপনি তখন সর্বোচ্চ বেতন নিয়ে এনটিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবে জয়েন করেছিলেন। সেটা তো আমি জানি না, কারো হাড়ির খবর তো আমি বলতে পারবো না যে আমার সাথে যারা ছিলেন। 2009 সালে একজন সংবাদ উপস্থাপকের বেতন কেমন ছিল? এখনকার থেকে ভালো ছিল। আপনি অনেক বেতন পেতেন, আমরা একটু জানতে চাই। না, 2009 সাল এখন 24 সাল, একটা বিশাল তফাৎ। আমরা কেউই, আমি বলি এনটিভিতে আমরা কেউই একেবারে একজনের থেকে আরেকজন অনেক ডিফারেন্সে আমরা স্যালারি পেতাম না। যে কয়জন ভালো পড়তো তাদেরকে একটা, এনটিভির একটা খুব ভালো জিনিস, তারা স্কেলিং করে, গ্রেডিং করে, হ্যাঁ। এবং এনটিভিতে যাওয়ার কারণ হচ্ছে, যেমন এনটিভির একই মালিকেরই ছিল আরটিভি, তবে এনটিভিটার পরে আরটিভি যেহেতু একদম ফ্রেশ আসছে, আমার সব কিছুই হচ্ছে একদম নূতন করে তৈরি করতে ভালো লাগে, নূতনের সাথে থাকতে ভালো লাগে, সে কারণে আমি আরটিভিতে ছিলাম, এখানে আর কোনোই কারণ নাই। এবং পরবর্তীতে যখন এনটিভিতে যাই, ও যেটা বলছিলাম যে স্যালারির বিষয়টা, এনটিভির আগ্রহের বিষয়ে অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে যে ওদের এই যে একটা যে গ্রেডিং করে, আমি দেখেছি যে এনটিভিতে 2-3 বছরও একজন প্রেজেন্টার যতক্ষণ সে তৈরি না হচ্ছে তাকে কিন্তু প্রাইম টাইমে আনা হতো না, হ্যাঁ। যতক্ষণ সে তৈরি না হবে সে নিজেকে তৈরি করবে, সে অন্যান্য সময়ের নিউজগুলো পড়বে। আমরা প্রাইম টাইম কেন বলি? প্রাইম টাইমটা তো হচ্ছে আর কিছুই না, সেখানে অনেক বেশি ভারী নিউজগুলো থাকে, সারাদিনের বিস্তারিত নিউজগুলো থাকে এবং হেভি ওয়েট নিউজগুলো বেশি থাকে সেখানে। তো ওইটার একটা তো ওয়েট আছে, যে পড়বেন সেই একটা লম্বা দীর্ঘ 55-1 ঘন্টার নিউজটা টানার মতো সেটার অনেকগুলো ক্যাপাবিলিটি লাগে, যোগ্যতা লাগে। এটা আমার এনটিভির একটা খুব ভালো লেগেছে, যে কাজের জায়গায় যে অনেস্টিটা, এটা সব জায়গায় কিন্তু দেখা যায় না। অনেক চ্যানেলেই আছে যে হয়তো আচ্ছা ভালো পড়ে দিয়ে দাও, হ্যাঁ, কিন্তু আসলে ভালো সামনাসামনি একটা পড়ে, আমি একটা নিউজ পড়ে ফেললাম 5 মিনিটের, আর একটা দীর্ঘ নিউজ আমি সেই কোয়ালিটি নিয়ে পড়তে পারবো কিনা, দুইটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তো এই কারণে হচ্ছে আমার পরবর্তীতে আরটিভির যখন মালিকানা চেঞ্জ হলো, তারপর আমার মনে হলো যে না, এনটিভি থেকে অফার করা হলো, এবং যেহেতু এনটিভি সব কিছু আমার ভালো লাগে সেই কারণে এনটিভিতে যাওয়া। আমি আরটিভিতেও অনেক ভালো অ্যামাউন্টের স্যালারি ড্র করেছে আলহামদুলিল্লাহ, এবং সেটা বলতে হয় যে এই যে এখন যে জোর গলায় বলতে পারি যে হ্যাঁ একটা ভালো স্যালারি ড্র করেছে, এটা এমনি এমনি আসে না।
একটা এনটিভিতে তো জায়গাতে ভালোই ছিলেন 2012 সাল পর্যন্ত, এরপর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আবার গেলেন। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টে গেলাম, সেটার একটা অন্য কাহিনী আছে। না ওখানে হলে কি হয়তো পার্ট টাইম যাওয়া নাকি হতো ফুল টাইম হিসেবে গেলেন? না। আমি ফুল টাইম, ওই যে আমার বেবি হওয়ার পরে আমি ফুল টাইম আর কোথাওই করিনি। আচ্ছা। যেখানেই করেছি আমি পার্ট টাইম করেছি। আমি বলেছি যে বাট আমাকে স্যালারি বেসড, যে আমাকে মান্থলি স্যালারি দিয়ে আপনি আমাকে 30 দিন নিউজ পড়ান, তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমি ওই 8টা 5টার ওই সময় ধরে আমি করতে পারবো না। তো যেটা হচ্ছে যে আসলে এই যে স্যালারি বলি বা বেশি নিউজ পাওয়া বলি, দর্শকপ্রিয়তা বলি, এই সব কিছুর পেছনে আসলে নিজেকে তৈরি করা। যত বেশি নিজেকে ঘষে মেজে ছেটে কেটে তৈরি করা যাবে, নিজেকে শানিত করা যাবে, নিজের জায়গা তত বেশি পোক্ত হবে। এর বাইরে আর কোনো কিছু দিয়ে আসলে দীর্ঘ এই এত বছর টিকে থাকা যায় না। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পরে আবার আসলেন বাংলা ভিশনে। হ্যাঁ। বাংলা ভিশনে 2021 সাল পর্যন্ত নিউজ পড়েছেন। এরপর আপনার সন্তানদের সময় দেওয়ার জন্য, তাদের পড়ালেখা যাতে ব্যাঘাত না ঘটে, আপনি নিউজ পড়া বাদ দিলেন। আপনার খারাপ লাগে না? না, আমি ভীষণ রকমের বর্তমানে বাঁচতে পছন্দ করি। এটা সব সময় আমি নিজেকে এখন যাচাই করি, আমার পেছনের দিকে যখন তাকাই, পেছনের বয়সগুলো যখন দেখি, আমি যখন যে সময়টা আসে সেই সময়টাতে আমি বাঁচতে এবং সেই সময়টার মতো করে বাঁচতে ভীষণ ভালোবাসি। কারণ আমি অতীত আঁকড়ে ধরে থাকলে লাভ নাই, আর ভবিষ্যৎ আমি দেখিনি। ভবিষ্যতে আমি কি পেতে পারি সেটার জন্য এখন দৌড়ঝাঁপ করে লাভ নেই। হ্যাঁ, তৈরি করতে হবে নিজেকে, যেন ভবিষ্যতে যে কোনো কিছু আসলে আমি সেটার জন্য আমি প্রস্তুত থাকি। আমি কেন আমার দুঃখ হয়নি, কারণ একটা মানুষের জীবনে চাকরি অবশ্যই প্রয়োজন দুটো কারণে। এক হচ্ছে টাকা, আর্থিকভাবে সচ্ছলতা, 2 নাম্বার হচ্ছে তার পরিচিতি। নিউজ প্রেজেন্টেশন বা টেলিভিশন মিডিয়ার জায়গা বলি বা যে কোনো মিডিয়ার এই অঙ্গনে কাজ করলে দুটো জিনিস হয়, টাকাটাও পাওয়া যায় এবং মানুষের কাছে একটা সমাদৃত হওয়া যায়, সম্মান পাওয়া যায়, আলাদা করে মানুষ চেনে দেখে, এটা একটা বাড়তি পাওনা। কিন্তু সেইটার থেকেও যদি বড় কিছু থাকে, একটা বয়সে যখন বিয়ে হয়, বাচ্চা হয়, বাচ্চাগুলো যখন বড় হয়, প্রতিটা স্তরে স্তরে কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চাহিদা, তার ভালো লাগা এবং তার প্রায়োরিটি এটা ভাগ হয়। তো আমার কাছে ওই সময় মনে হচ্ছে আমার 3টা বেবি, 3টাই টিনেজ, 3টাই তখন ও লেভেল দেবে, তাদেরকে আমাকে হোল ডে কোচিংয়ে নিয়ে যেতে হবে। আর ওই সময়টা আমার মনে হয়েছে যে না, আমার লাইফে যতটুকু ক্যারিয়ার করার ছিল আমি করেছি, যেহেতু আমার মধ্যে মেধা আছে, কোয়ালিটি আছে, এবং যদি আল্লাহ তাআলা আমাকে যদি সুস্থ রাখেন তাহলে আমি পরেও হয়তো কিছু না কিছু আমি করতেই পারবো। কিন্তু এই সময়টা সবচেয়ে ক্রুশাল টাইম হচ্ছে ফর দ্য টিনেজার, যে ওরা তো আমাদের বাচ্চারা আরও বেশি মুরগির, মানে ফার্মের মুরগির মতো, ওরা বাবা মার আঁচল তলা থেকে বেরই হয়নি কখনো। তো হঠাৎ করে আমি আমার গণ্ডির বাইরে ওদেরকে ছেড়ে দিব, সারাটা দিন ওরা সকাল, আমি কোচিং শুরু হতো ওদের 9টায়, বাসায় ফিরতে ফিরতে রাত 10টা, মানে সারাদিনে 4টা জায়গাতে কোচিং থাকতো, মাঝখানে গ্যাপ থাকতো, কিন্তু ওই গ্যাপে আর এত দূর আসা যেত না। সো আমরা ওখানে আশেপাশে আমরা 4 বন্ধু মিলে সময় কাটাতাম, মানে আমার 3 বাচ্চা এবং আমি। তো আমার কাছে মনে হচ্ছে এই সময়টা ওদেরকে ঠিক রাস্তায় রাখাটা, এটাই আমার গুরু দায়িত্ব, যে কারণে আমার কোনো আফসোস লাগে না। ওরা তো বড় হচ্ছে, পড়ালেখা শেষ হলে আবার কি আপনি ফিরবেন? আমি যদি ফিরি অবশ্যই ফিরবো, সেটা হচ্ছে হয় প্রোডাকশনে, অথবা আমার ইচ্ছা আছে যে আমার নিজের মতো করে, আমি কথা বলতে খুব পছন্দ করি, অনেক বেশি কথা বলি না। হ্যাঁ, বলুন। আমার কথা বলতে ভালো লাগে আর কথা জানতে ভালো লাগে। তো সেই জায়গা থেকে হয়তো আমরা আমার জানার মতো জন্যই করে- তো আপনাকে অতিথি করে এনেছি। হ্যাঁ, আমার অন্যের কথাও জানতে ভীষণ ভালো লাগে এবং আমার ভেরি গুড লিসেনার। আমার পুরো ফ্যামিলির মধ্যে কারো কোনো ক্রাইসিস হলে সবার আগে আমাকে ফোন দেয়, আমি জানি না কেন। হ্যাঁ, তাদের একটা ধারণা হয়তো যে আমি খুব ভালো শুনি এবং আমি হয়তো ছোটোখাটো তাদেরকে একটা পরামর্শ দিতে পারি। তো সেই জায়গা থেকে আমার একটা হয়তো যে কোনো পডকাস্ট নিয়ে আমি আসতে পারি, সেটা আমার খুব ইচ্ছা, কারণ আমার শুনতে ভালো লাগে মানুষের কথা। আর হচ্ছে এখন তো যেটা হলো যে বসে তো নেই, আমার নিজের একটা বিজনেস আছে, একটা অনলাইন এসকে রয়্যাল স্টুডিও। হ্যাঁ, এসকে রয়্যাল স্টুডিও, যারা দেখছেন তারা ভিজিট করবেন। সেটা নারীদের লাইফস্টাইল রিলেটেড, যা কিছু লাগে সেগুলো নিয়ে আমি কাজ করি, সেটা পাশাপাশি চলছে। আমি যখন এবং আমি যে বাংলা ভিশনে নিউজটা ছাড়বো, এটা কিন্তু ধুম করে না, আমি প্ল্যান করছিলাম, দেখছিলাম যে আমার বাচ্চাগুলো এখন ক্লাস 8-এ, তারপর 9-এ উঠবে, 9-এ উঠলে তারপর তো আমার শুরু হবে, তো আমাকে এর মধ্যে গুটাতে হবে, আমার কোনো উপায় নেই, কারণ আমার এবং আমার হাজব্যান্ড দুজনেরই সেলফ ড্রাইভ গাড়ি। আর আমি আমার বাচ্চাদেরকে, আমার একটা নিয়তি ছিল আমি শুধু ড্রাইভারের সাথে কোথাও ছেড়ে দিব না,
হ্যাঁ, কারণ ঢাকা শহর বলি, বাংলাদেশ বলি, নানা রকমের আসলে অনেক কিছুই ঘটে। তো যে কারণে আমি ওইভাবে নিজেকে গুটিয়ে গুটিয়ে আনছিলাম যে না, আমাকে এই সময় এসে ছাড়তেই হবে। পাশাপাশি কিন্তু ওই প্ল্যানটাও করছিলাম যে ছাড়লে আমি কি করবো, আমি কাজ পাগল মানুষ, আমি চাকরি করা মানুষ, আমি একদম ঘরে বসে থাকতে পারবো না। আমার নিজের মেন্টাল হেলথ ঠিক না থাকলে আমি ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারবো না, আমার বাচ্চাদেরকে সুন্দর করে বড় করতে পারবো না। তো যে কারণে আমি একদম সুইচ করে এটা, এবং আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি যখন আমার অনলাইন বিজনেসটা শুরু করি, নিউজ প্রেজেন্টেশনের জায়গা থেকে আমার আগে আরও দু একজন শুরু করেছে, বাট আমার সমসাময়িক এইরকম কিন্তু কেউ করেনি। তো সেখানেও অনেক বন্ধু বান্ধব যারা ভালোবেসেই হয়তো পরামর্শ দিয়েছেন যে না না, এটা কেমন, এটা অনলাইন বিজনেস, এটা তো মানে তোমার কাজ না। আমার একটা জিনিস মনে হয় যে আসলে হালালভাবে এবং সভ্য শালীনভাবে যেটাই করা যায় সেটাই আসলে আমার কাজ। হ্যাঁ, এখানে কোনো আমি অন্য কিছু বাছবিচার করি না, যেটা আমার স্ট্যান্ডার্ডে যায়, এবং আমি বাড়িতে বসে থেকে আমার মতো করে আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি। আমার কাছে আমি ভীষণ এনজয় করি, এবং এটা তো এই যুগের নিয়ামত আল্লাহর, যে এখন ঘরে বসে ছেলে হোক মেয়ে হোক স্টুডেন্টস, ইভেন আমি দেখি অনেক বয়স্ক বাবারা আছেন যারা এখন কিন্তু ইয়ে করেন, কি বলে এটাকে, কন্টেন্ট করেন। আমার মজা লাগে দেখতে যে এই যে একটা জিনিস হলো, দেখো রিটায়ার্ড করার পরে বাবা মা যারা, আমাদের বাবা মা যারা, ওনারা তো আসলে কি করবেন, ওনাদের লাইফটা এত বেশি একটা লাইফলেস লাইফ হয়ে যায়, বাচ্চারা সব দূরে দূরে চলে যায়। তো এটাও তো একটা আশীর্বাদ, পজিটিভলি নিলে আসলে সবকিছুর মধ্যেই পজিটিভিটি আছে। আমরা আবার একটু নিউজ প্রসঙ্গে আসতে চাই। 2000 সাল এবং 2026 সাল সংবাদ উপস্থাপনার এই যে 25-26 বছরের তফাৎটা কি মনে হয় আপনার কাছে? তফাতের মধ্যে আসলে খুব ওই যে মুরব্বিয়ানা টাইপের বললে তো ওটা তোমাদের ভালো লাগবে না, যে আমরা আগে কি সুন্দর দিন কাটাতাম। আমার কাছে মনে হয় প্রতিটা সময়ই সুন্দর। তখনও এক ধরনের সুন্দর ছিল, এখন আরেক ধরনের সুন্দর। তখন যে খুব সহজ ছিল একদমই না, এখনও সহজ না। প্রতিযোগিতা তখনকার অনুযায়ী তখন যারা ছিল তাদের একরকমের ছিল, এখন যারা পড়ছেন তাদের প্রতিযোগিতাটা অন্যরকম। কিন্তু তখন যেটা হতো, আমাদের জন্য একটু সীমাবদ্ধতাটা বেশি ছিল, কারণ আমাদের শেখার জায়গাটা কম ছিল, কিন্তু শেখার আগ্রহ ছিল প্রত্যেকটা মানুষের। আর এখন শেখার জায়গা অনেক, শেখার আগ্রহ আমি দেখি যে যারা এই মিডিয়ার বিভিন্ন সেক্টরে কাজ করতে আসেন, ঘরে বসেই আসলে ইউটিউব ঘাঁটলে আর ফেসবুক থেকে আসলে সব কিছু শেখা যায় না। এখন যারা নিউজ পড়ছে, আপনার অভিজ্ঞতা বলে আপনি তাদের কি পরামর্শ দিবেন? ওই যে আমার একটাই পরামর্শ, যে নিজেকে আসলে প্র্যাকটিসের মধ্যেই রাখতে হয়, শিখতে হয়। আমি শিখে ফেলেছি, আমি 5 বছর নিউজ পড়েছি, আমি 25 বছর নিউজ পড়েছি, আমি এখনও শিখি। আমার বিছানার পাশে সব সময় একটা বাংলা কোরআন শরীফ থাকে, আমি ওটা পড়তে খুব পছন্দ করি। যে কোনো সময় ওখান থেকে 2টা পাতা তুলে পড়লাম। আর হচ্ছে একটা বাংলা উচ্চারণ অভিধান থাকে, একটা ইংলিশ অক্সফোর্ডের ডিকশনারি থাকে। আমি টেলিভিশন দেখতে দেখতে, ফেসবুকে কিছু দেখতে দেখতে, যখন যেই উচ্চারণটা আমার কাছে মনে হয় এটা তো আমি এভাবে করি না, আমি কিন্তু আরেকজনেরটা জাজ করতে যাই না যে ও ভুল পড়েছে। আমি 25 বছর ধরে পড়ছি বলে আমার কোনো ভুল নেই, আমি তো সব জানতা শমশের না। আমি আমাকে প্রতিদিন পরিশোধিত করবার চেষ্টা করি। আমি সঙ্গে সঙ্গে ওই অভিধানটা থেকে দেখি আসল উচ্চারণটা কি। এই আগ্রহটা আমি এখন দেখি যে দেখতে পাই, এই সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেই আমরা এখন যেটা হয়েছে পজিটিভ নেগেটিভ সবই আমরা এখন আমাদের চোখের সামনে চলে আসে। সেটা কিভাবে দেখতে পাই? একটা তো হচ্ছে নিউজের মধ্যে ভুলভাল উচ্চারণ যেগুলো পড়েন সেটা তো আছেই, সেটা হয়তো সব নিউজের প্রেজেন্টার আমরা তো আর সবসময় দেখি না, হয়তো যখন যারটা দেখছি তারটা চোখে পড়ে। ইদানিংকালে দেখি যে যারা বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিতে যাচ্ছেন, আপনিও দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছেন, আপনার নিজের একটি প্রতিষ্ঠান ছিল, এবং ঢাকা শহরে যত বড় বড় বা ভালো মানের প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনি ক্লাস নিয়ে থাকেন। তো খুব বাচ্চা মানে 2-3টা জায়গাতে। হ্যাঁ, সেটাই বলছি। তো এই প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যারা প্রশিক্ষণ দেয়, অনেক সময় আমরা দেখি যে এখনো তো সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রচার করা হয়, দেখা যায় প্রশিক্ষকরা নিজেরাও অনেক সময় ভুল শেখাচ্ছেন। এটাই বলছিলাম যে এই সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে ভালোটাও আমরা দেখতে পাই, বা কারো যদি কোনো ত্রুটি থাকে সেটাও খুব আসলে চোখে চলে আসে। হ্যাঁ, সেটাতে কি হয়, এই যে শেখার আগ্রহটা কম, এটা বোঝা যায়। যে যারা, আমি অবাক হই যে 8-10 বছর অলরেডি নিউজ পড়া হয়ে গেছে, সেই মানুষটার যখন খুব একেবারে মানে এমন কঠিন কোনো উচ্চারণ না যেটা আসলে আমাদের খুব কালে ভদ্রে উচ্চারিত হয়, যেটা বহুল উচ্চারিত আমাদের সংবাদে বলি, আমাদের প্রাত্যহিক জীবনে বলি,
সেই উচ্চারণগুলো যখন ভুল পড়ছেন এবং উনি যখন প্রশিক্ষণ দিচ্ছেন উনি ভুলটাকেই বলছেন যে হ্যাঁ এইটা হচ্ছে এটার উচ্চারণ। মায়া লাগে হচ্ছে যেই মানে উনি নিজেই বাচ্চাগুলো জানেন না যে টাকা সঠিক খরচ করে উচ্চারণটা বা কি যে হবে। মানুষগুলো শিখতে আসেন সেই জায়গাটা। যারা যেহেতু প্রশিক্ষণের বিষয়টা আসলো, যারা আসলে প্রেজেন্টার হতে চায়, সামনে আসবে, প্রশিক্ষণের অবশ্যই দরকার আছে। আর কি কি গুণ থাকা তার জরুরি? আমি মনে করি যদি অল্প সময়ের জন্য কেউ আসতে চায় এটাকে যদি একটা হবি হিসেবে হতেই পারে। হবি মানুষের অনেকে বললে খেপে যায় যে আমার শখ টেলিভিশনে নিজেকে দেখবো। অনেক অনেক দেখবে যে অনেক প্রশিক্ষক আমরা প্রেজেন্টার যারা ওনারা কিন্তু খেপে যায় এটা বললে। হবি মানে আপনি কি এখানে কি মানে জাস্ট খেলতে আসছেন না কেন, কেন থাকবে না কেন? একটা মানুষের চাঁদে যাওয়ার হবি হতেই পারে, নিজের শখ শখ, বাবা থাকতেই মায়ের শখ পারে, থাকতে পারে। তাই না? সো টেলিভিশনে নিজেকে দেখবে এটাই তো সবচেয়ে বড় মোটিভেশন। আমি কেন এত কষ্ট করবো, এই যে এতগুলো প্রশিক্ষণ নিলাম, এই যে নিজেকে তৈরি করলাম, কেন? আমি তো ব্যাংকার হতে পারতাম, আমি ডক্টর হতে পারতাম, অন্য কিছুতেই থাকতে পারতাম। আসল কথা তো ওই মোটিভেশনটা যে আমি দেখতে চাই নিজেকে, আমি ভালোভাবে আমি বলতে পারি, ওরাও বলে আমিও পারবো, এটাতে কোনো দোষের কিছু নাই। কিন্তু সেই শখটা যদি শখ অবধি থাকে তাহলে বেশি কিছু শেখার দরকার নেই। খেয়েছি, গিয়েছি, বলেছি, এটুকু জানতে পারলেই। অনেকে দেখে এখন অনেক প্রশিক্ষণের প্রমোশন যখন যায় সেখানেও বলেন যে আপনি কনফিডেন্টলি দাঁড়িয়ে খেয়েছি, বলেছি বলতে পারেন, মানে মোটামুটি একটু কথা বলতে পারেন মানে আপনি নিউজ পড়তে পারবেন। বিষয়টা তো আসলে তা নয়। খেয়েছি বলেছি বললে হ্যাঁ হয়তো অডিশন রাউন্ড পর্যন্ত যাওয়া যাবে, হয়তো 2-4টা নিউজ পড়া যাবে, হয়তো 2-4 বছরও টিকে যাওয়া যেতে কোন পারে। বিষয়গুলো তাহলে বেশি জরুরি একটু জানাবেন? অবশ্যই সেখানে সবার আগে দরকার হচ্ছে, যেহেতু আমাদের এটা একটা বাচিক শিল্প, তাই না? আমাদের কথাটাই এটার মেইন বিষয়। আমি সবার আগে বলি উচ্চারণ। অনেকেই উচ্চারণটাকে পরে রাখেন, কিন্তু উচ্চারণ শিখতে গেলে কি হয়, উচ্চারণের জায়গায় আরও অনেক কিছু শেখা যায়। আমি কিভাবে ভয়েসটা থ্রো করব, ভয়েস মডিউলেশন, যেটা অনেকে দেখা যায় খুব বোল্ড ভয়েস কিন্তু উনি জানেন না কিভাবে সেই ভয়েসটাকে থ্রো করলে সেটা কানে শ্রুতিমধুর লাগবে, এটা অনেক হার্শ লাগে, এত বোল্ডও আবার ভালো লাগে না। অনেকের কর্কশ ভয়েস থাকে, সেটাকেও কিন্তু অনেক শ্রুতিমধুর করা যায়। এই যে ট্রেনিংগুলো এক উচ্চারণের ক্লাস করতে গেলে একদম, আমি বলছি যে একদম প্রিসাইজ আলাদা করে উচ্চারণ প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো, নট যে একটা নিউজ প্রেজেন্টেশনের যে ট্রেনিংগুলো হয়। কারণ নিউজ প্রেজেন্টেশনের ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে এই 2 মাসে উচ্চারণের মতো একটা ভাস্ট এরিয়া কভার করা সম্ভব না, সেখানে কিছু ধারণা দেওয়া হয়। তো সবার আগে উচ্চারণের প্রশিক্ষণ একটা নিয়ে নেয় যে কোনো একটা ভালো সংগঠন থেকে। তারপর হচ্ছে নিজেকে বিভিন্ন চ্যানেলে যারা পড়ছে এখন তো অনেক সুযোগ, সেটা দেখে প্রাথমিকভাবে বাসায় বসে নিজেকে তৈরি করা খুব সহজ। তৈরি করার মাধ্যম হচ্ছে নিজে পড়া এবং সেটা হচ্ছে ভিডিও করে নিজে দেখা যে আমি কি আমাকে ক্যামেরা দেখতে। ভীতিটা কাটানোর উপায় কি? আরেকটা হচ্ছে যে কোর্স করা। কোর্সটা অনেকেই হয়তো মনে করেন না করলেও চলে, হ্যাঁ চলে, কিন্তু এই যে কোর্সে এই যে আমরা যে কথা বলছি এই কথাগুলি তো আমরা কোর্সে গিয়ে বলি। তো আসলে যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে কিছুক্ষণ থাকলেও অনেক কিছু শেখা যায়। এবং কোর্সে তো একই সাথে প্র্যাকটিস হয়। এখনকার তো ট্রেনিং ইনস্টিটিউটগুলো অনেক আধুনিক, তারা এখন ইভেন একদম সরাসরি অটো কিউ আমরা যেটা ফলো করি স্টুডিওতে সেটা দিয়ে প্র্যাকটিস করাচ্ছেন, এবং এত গুণীজন আসছেন, সেটার একটা বিশাল ব্যাপার। আর ক্যামেরা ভীতিটা আমি এটা বললে হয় না, ক্যামেরা ভীতি যতই বলা হোক ক্যামেরা ভীতি থাকবেই, আস্তে আস্তে হ্যাঁ। কাটে। আচ্ছা, এটা একটা টেকনিক আছে, সেইটুকু আমি বলতে পারি যে ক্যামেরাকে যতই আমি বলি যে ক্যামেরাকে বন্ধু মনে করেন, ভাই একটা লোহা লক্করের জিনিস আর তার পিছনে আমি দেখছি কোটি কোটি চোখ, আমি কেমনে এটাকে বন্ধু মনে করব? প্রথম কথা হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি মানে কেউই নাই, আপনি আসলেই মনে করেন যে আপনি একেবারে আপনার ঘরের আপনার বাবা মা কারোর সামনে বসে আপনি পড়ছেন। এইটা নিজের মগজে ঢুকিয়ে ফেলতে হবে যে আমি যাদেরকে নিয়ে পড়ছি তারা কেউ আমাকে জাজ করছে না, তারা আমার বন্ধু, তারা আমার মা বাবা, আমার কাছের মানুষ, আমি যেটা বলবো সেটাই তারা শুনবেন, ভুল হলে শুধরে দেবেন। এই যে একটা ভীতি যে ওই যে সবাই দেখছে কি বলবে, 1 নাম্বার। 2 নাম্বার, ভীতি কাটানোর উপায় হচ্ছে যে কোনো একটা চাকরির ইন্টারভিউতে যান, অডিশনে যান, নিউজের প্রথম দিন হট সিটে বসুন, একদম ডিপ ব্রেথ নেওয়া, একদম এটার একটা সিস্টেম আছে যে আপনি 8 সেকেন্ড ধরে আপনি ব্রিথ করবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন, অ্যান্ড দেন আবার আপনি 4 সেকেন্ডে আপনি ব্রিথ আউট করবেন। এটা আমি সব সময় ফলো করি আমার লাইফে, যে কোনো এংজাইটি থাকলেই, সেটা শুধু যে ক্যামেরার সামনে তা না, এটা অনেক কাজে দেয়। কেন? এটা ব্রেনকে আস্তে 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 স্টিমুলেট করে এবং ব্রেনের অতিরিক্ত নার্ভাস সিস্টেম যেটা ইয়ে করে সেটাকে কন্ট্রোল করে এবং আসলেই কাজে দেয়। আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। ইদানিং অনেক সংবাদ উপস্থাপকই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন,
টিকটক করেন, রিলসে ভিডিও দেন। তো অনেকে এটা নিয়ে নেতিবাচক আলোচনা করেন, অনেকে এটাকে পজিটিভভাবেও দেখেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এটা নিয়ে আমার মন্তব্য হচ্ছে, আমার কাছে কোনো, ওই যে আমি বললাম, আমি সময়ের সাথে বাঁচতে ভালোবাসি, সময়কে উপভোগ করতে ভালোবাসি, সময় থেকে শিখতে ভালোবাসি। তো প্রতিটা সময়ের মধ্যে শিক্ষণীয় আছে, প্রতিটা সময়ের মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে। টিকটক নিয়ে যদি বলো, আমি তুমি করেই বলি। বলুন। টিকটক নিয়ে যদি বলি, আসলে না আমাদের দেশে যেটা হয়েছে কি, টিকটকটা কিন্তু বিশাল একটা ক্ষেত্র। আমি জানি না তোমার অ্যাকাউন্ট আছে কিনা। আমার অ্যাকাউন্ট নেই। আচ্ছা, আমি খুব ইনকুইজিটিভ, এই জন্য আমি যে কোনো প্ল্যাটফর্ম আসলে আমি সেটা সম্পর্কে জানতে চেষ্টা করি, নট যে ওখানে টিকটক করতে হবে বা কিছু, বা রিলস করতে হবে, ওটা কী জিনিস সেটার জন্য। আমরা আসলে যারা টিকটকের আমরা দর্শক, যারা আমরা ফেসবুকের মাধ্যমে দর্শক, তারা শুধু টিকটকের পার্টিকুলার খারাপ জিনিসগুলো দেখি, সেটা দেখে জাজ করি। টিকটকে তুমি চিন্তা করতে পারবে না, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইসলামী স্কলার তাদের বক্তব্য পাবে। তুমি অনেক বড় বড় সায়েন্টিস্ট, তাদের অ্যাকাউন্ট আছে, তা তুমি শিখতে পারবে। তুমি ড্রাইভিং শিখতে চাও, সেখানে পাবে। তুমি রান্না শিখতে চাও, সেখানে পাবে। নিউজ শিখতে চাও, সেখানে পাবে। এমন কোনো ফিল্ড নাই। এবং বড় বড় মানুষ যারা ওখানে, এটা কিন্তু ওই ফেসবুকের মতোই আরেকটা প্ল্যাটফর্ম। পাশাপাশি ফেসবুকে যেমন এখন রিল করা যায়, ওই টিকটকেও রিল করা যায়। সেইটা একটা ছোট্ট জায়গা। এখন ওই ছোট্ট জায়গাটাকে আমরা ফেসবুকের দর্শকরা তো অ্যাকাউন্ট খুলি না, যে কারণে আমরা ওই নেতিবাচক জিনিসগুলো সামনে আসে, ওটা দিয়েই একজনকে মন্তব্য করে দিই টিকটকার। তাহলে তো ফেসবুকার বলতে হবে, ইউটিউবার যেরকম বলে ওরকম ফেসবুকার বলতে হবে, তাই না? এখন আমার কথা হচ্ছে, যেটাতে ছিলে তুমি, যে টিকটক বলো, ফেসবুকে রিলস বলো, বা যে কোনো ইউটিউবে বলো, একজন নিউজ প্রেজেন্টার, তার সীমাবদ্ধতা বা তার হচ্ছে করার স্বাধীনতা কতটুকু। আমি মনে করি একজন মানুষ হিসেবে ব্যক্তিত্ব সম্পন্ন এবং রুচিশীল মানুষ হিসেবে তোমার ব্যক্তি জীবনে যতটুকু করার স্বাধীনতা, একজন নিউজ প্রেজেন্টারের ততটুকুই করার স্বাধীনতা। হ্যাঁ, ওই নিউজ প্রেজেন্টার তো মানে মঙ্গল গ্রহ থেকে আসেনি। সো টিকটকেও যা কিছু করছে সেটার মধ্যে যদি শোভন, ভদ্রচিত, রুচিশীল কোনো কিছু থাকে, আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। সেটাই ফেসবুকে হোক, যেখানেই হোক। আর রুচিহীন যে কোনো কিছু বা একেবারে সস্তা চটুল যে জিনিসগুলো যারা করছেন, হয়তো তাদের ভালো লাগছে সে কারণে করছেন, কিন্তু তারা আসলে এখনও ভাবার সুযোগটা পাননি যে আসলে এটা মানুষ কিভাবে নিচ্ছে। তো সমস্যা নেই, যেহেতু তাদের ওইটাকে কোনো ডিস্টার্ব করছে না, তারা করছে, লেট দ্যাম এনজয়। কারণ প্রতিটা মানুষের আসলে যে যার জীবন যাপন করে, তার যাপিত জীবনে তার জুতোতে কি ব্যথা এটা সেই বোঝে। তো সেখান থেকে সে যদি কোনো আনন্দ খোঁজার জন্য কিছু করে, হয়তো আমার তোমার ভালো লাগছে না, একটা সময় সে বুঝবে যে না, এটা আসলে মনে একটু বেশি বেশি হয়ে গেল, এতটা না করলেও হয়। আর এর বাইরে আমি আসলে কেউ একটা নিউজ প্রেজেন্টার গান করছে, অভিনয় করছে, এটা তো মানুষ, এগুলো করেই তো আমরা বড় হয়েছি। শালীনতা, ভদ্রতা, রুচির সাথে যা করা যায় সেটাই সুন্দর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা বিষয় জানতে চাই, আপনি ২৬ বছর ধরে গণমাধ্যমে কাজ করছেন। গণমাধ্যম বলি বা সংবাদ মাধ্যম বলি বা সংবাদ উপস্থাপনা বলি, এখানে আসলে নারীরা কতটা নিরাপদ? এটার তো একটা মানে জাজ্জল্যমান উদাহরণ হচ্ছে আমি নিজে। কারণ আমি ডাইনোসর আমল থেকে কাজ করছি, কাজ করার পরিবেশ না থাকলে তো কাজ করতে পারতাম না একদমই। অনেকে ভয় পায় বা বাইরেও অনেক সমালোচনা হয়। হ্যাঁ, অবশ্যই। এবং যারা আসতে দিতে চান না, বিশেষ করে যারা গার্ডিয়ান, যারা আপনাদের সন্তানদের বা ফ্যামিলি মেম্বার, আমি অনেক ওয়াইফ দেখেছি, ইয়াং ওয়াইফ, যারা হয়তো ছোটবেলা থেকে কালচারাল মণ্ডলী বড় হয়েছে, তারা চায় সংবাদ উপস্থাপনায় আসতে, কিন্তু ফ্যামিলি থেকে দিতে চান না, যে না, টেলিভিশন মিডিয়াটা ভালো না। হ্যাঁ, তো তাদের জন্য আমার একটাই কথা, আসলে ভালো মন্দ পুরোটাই হচ্ছে নিজের কাছে। আর ভালো মন্দ বাকি যেটুকু মানুষের হাতে, সেটা সব ফিল্ডে আছে। কেন, যেখানে একটা মনে করো যে হাসপাতাল, সেখানে কি কলিগকে আরেকটা কলিগ হিউমিলিয়েট করছে না, ডিস্টার্ব করার চেষ্টা করছে না? ব্যাংকার, তাকে কি তার প্রমোশনের জন্য তাকে ইনফ্লুয়েন্স করছে না? তো এগুলো সব জায়গাতে থাকে। নিজে শক্ত থাকলে, নিজে যদি, ওই যে বললাম, শিক্ষা, প্রশিক্ষণ এবং নিজেকে তৈরি করা, এই তিনটার জোর যদি শক্ত থাকে, তাহলে, এবং নিজের লোভ, আমার হাজব্যান্ড খুব সুন্দর একটা কথা বলেন যে কোনো কিছুতে চোখ চকচক করা যাবে না। এটা আমি খুব পছন্দ করি, যে লোভ যদি কম থাকে, যে না, আমি কষ্ট করে যে জায়গাটা আর্ন করছি এটাই আমি ধরে রাখবো,
এক লাফে আমি অনেক কিছু হবার জন্য কোনো বিসর্জন দিতে যাব না, এক কাপ কফিও না। তো সেখানে আসলে মিডিয়া কেন, কোনো সেক্টরের পরিবেশই খারাপ না। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। আপনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে গান শিখেছেন এবং কণ্ঠশীলন থেকে আবৃত্তি শিখেছেন এবং সেখানে আবৃত্তি চর্চাও দীর্ঘদিন যাবৎ করেছেন। অনুষ্ঠানটা আমরা শেষ করব একটা গান দিয়ে নাকি আবৃত্তি দিয়ে? গান টানের প্রিপারেশনও আনি নাই, গান গেতে হবে তো জানি না। আর যেটা হচ্ছে বুলবুল ললিতকলা তো অনেক আগে, ছোটোবেলায়, সেটা আমার একেবারে 24 বছর বয়স পর্যন্ত একটানা আমি গানের ভেতরেই ছিলাম। শুধু বুলবুল ললিতকলা না, আমার আরও বেশ কজন গুরুর কাছে আমার তালিমের উপরেই ছিলাম। এবং আমার বাবা মার স্বপ্ন ছিল যে, নাম রেখেছেন সঙ্গীতা, হয়তো সঙ্গীত শিল্পী হব। তো উনি চাননি, ওনার ইচ্ছার বাইরে তো কোনো কিছু হয় না, তো উনি চাননি যে আমি সঙ্গীত শিল্পী হই। সে কারণে আমি ওই এখনও ড্রয়িং রুম সিঙ্গার পর্যন্তই আছি। মাঝে মধ্যে ফেসবুকে একটু তাহলে গান আমরা একটা করি। কবিতা শুনি। আর কবিতার যেটা, আমার কবিতা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, শেখাতেও ভালো লাগে। কবিতা হয়তো একটা বলা যায়। আর আমি কবিতা বলি, এটা যদি বলি মানে বলতে চাই এখানে, তার থেকে বেশি করে চাই হচ্ছে, আমি জানি যে তমালও খুব ভালো আবৃত্তি করে এবং তমালের নিজেরও সংগঠন আছে। সেই জায়গা থেকে আমি যদি এখানে বসে কবিতা বলি, আমি তো চাবো যে দুজন মিলে একটা কবিতা বলি। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি যে বুদ্ধদেব বসুর চিল্কায় সকাল কবিতাটা আবৃত্তি করতে পারি। কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান, দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকাবাঁকা, কুয়াশায় ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল, কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা একদিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের ওপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি, কেমন করে বলি। সঙ্গীতা খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অবশ্যই ধন্যবাদ এবং সেই সঙ্গে চ্যানেল 24কে ধন্যবাদ এমন সুন্দর একটা অনুষ্ঠানে আসবার জন্য। খুব ভালো লাগলো, ভীষণ উপভোগ করলাম এই সময়টাকে। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।